সুপ্রভাত। রামেশ্বরমের একটি নতুন সম্পূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো একদিনে রামেশ্বরম ভ্রমণ। কি কি ঘুরে দেখবেন, কত টাকা খরচ, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার। সুপ্রভাত। রামেশ্বরমে আরও একটি দিনের নতুন একটি সম্পূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি রামেশ্বরম। আজকে আমরা রামেশ্বরমের সাইট সিন সেইগুলো ঘুরে দেখব। রামেশ্বরমে আপনারা দু রকমভাবে সাইট সিন করতে পারেন, একটা হলো অটোতে আর একটা হলো গাড়িতে। অটোতে করলে আপনাদের 1000 থেকে 1500 টাকা খরচ, আর গাড়িতে করলে 2000 থেকে 3000 টাকা মতন খরচ হবে। এখানে সাইট সিনের জন্য একটা আছে 12টা পয়েন্ট আর একটা রয়েছে 18টা পয়েন্ট। আমরা 18টা পয়েন্টই ঘুরে দেখব। আপনারাও যারা আসবেন তারা 18টি পয়েন্টই ঘুরে দেখবেন। আমরা এই সাইট সিনগুলো ঘুরে দেখব। এর সাথেও আরও দুটো রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখব আর অবশ্যই আপনাদের দেখাবো। তো এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এই অটো করেই আপনারা ঘুরতে যেতে পারেন এখানকার যে লোকাল সাইট সিন। আর এছাড়া যদি আপনারা ট্রাভেলসের সাথে যান, মানে গাড়ি যদি বুক করেন, তাহলে আলাদা করে আপনারা, এখানে অনেক ট্রাভেলস রয়েছে, যে কোনো একটা ট্রাভেলসে আপনারা কথা বলে নেবেন। এই আমরা এই গাড়িটা বুক করেছি, এই গাড়িতেই আমরা যাব। আমাদের টোটাল লেগেছে 2800 টাকা। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমাদের প্রথম গন্তব্য রাম মন্দির। এই হলো রাম মন্দির। চলুন এই মন্দিরের সামনে গিয়ে এই মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে বলছি। আর এই মন্দিরে ঢোকার আগে এরকম দুপাশেই রয়েছে অসংখ্য দোকান। এখান থেকে আপনারা টুকটাক কিছু কিনে নিতে পারেন। ডাবও রয়েছে, খাবার দাবারও জায়গা রয়েছে, মানে ফল রয়েছে। এখান থেকেও আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এরকম ফলও রয়েছে অনেক, আর রয়েছে এরকম ডাবও। তো এই হলো সেই রাম মন্দির। আর এই রাম মন্দির থেকে আশেপাশের পরিবেশটা শুধু একবার দেখুন। এই পাশ থেকে দেখা যাচ্ছে সমুদ্র, সামনেই রয়েছে, এই সামনেটাই রয়েছে পুরো সমুদ্র। এই পাশে এই সমুদ্র দেখা যাচ্ছে। শ্রী রামচন্দ্র এখানে সবার প্রথম এসেছিলেন এবং তার ভাই লক্ষণ এবং তার বানর সেনার সঙ্গে এখানেই তারা একটি মিটিং করেছিলেন, মানে সভা করেছিলেন। এবং এখান থেকেই তারা ঠিক করেছিলেন কোন মত থেকে শ্রীলঙ্কা যাবে এবং কিভাবে যাবে। সেই যে একটা মিটিং যেটাকে বলা হয়, সেই মিটিংই কিন্তু এখানেই করেছিলেন। এখান থেকে পুরো রামেশ্বরম শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। মন্দিরের ভেতরে গেছিলাম। মন্দিরের ভেতরে কোনো রকম ছবি অ্যালাউ নয়। ভেতরে রামের এক পদচিহ্ন রয়েছে, সেই পদচিহ্নটা চারিদিক দিয়ে ঘুরতে হবে এবং ভেতরে এটাই রয়েছে। তো এখানে আসবেন, এটা হলো প্রথম আমাদের আজকের টুরিস্ট স্পট। তো অবশ্যই এখানে আসবেন। তো এবারে আমরা আসলাম এপিজে আব্দুল কালামের মিউজিয়াম। কিন্তু ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, আপনারা বাইরে থেকেই ফটোগ্রাফি করতে পারেন। তবে ভেতরে দেখবেন, ভেতরে অনেক কিছু দেখার রয়েছে। তিনি সায়েন্টিস্ট ছিলেন এবং তিনি অনেক কিছু বানিয়েও ছিলেন, মিসাইল থেকে আরম্ভ করে অনেক কিছু বানিয়েছিলেন। তো এটা অবশ্যই আপনারা ভিজিট করবেন। তো এবারে আমরা আসলাম বাণগঙ্গা। তো চলুন আপনাদের বাণগঙ্গা ঘুরে দেখাচ্ছি। দুপাশেই রয়েছে সমুদ্র, চারিদিক সমুদ্র, আর তার মাঝেই আমরা দেখতে যাচ্ছি বাণগঙ্গা। এবার এখানকার ইতিহাস কি সেটা আপনাদের আগে দেখিয়ে নিই জায়গাটা, তারপরে আমি বলছি। তো এই হলো বাণগঙ্গা। এই হলো বাণগঙ্গা। তো এখানকার ইতিহাসটা হলো, রামচন্দ্র যখন সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে এই জায়গায় নিয়ে এসেছিল, তখন সীতা দেবীর প্রচন্ড জল তেষ্টা পাওয়া যায়। কিন্তু চারিদিকে সমুদ্র, আর এই সমুদ্রের নোনতা জল খাওয়া যায় না। তখন শ্রী রামচন্দ্র তার বাণ নিক্ষেপ করে এই কুণ্ডটা বানিয়েছিল।
আর এই কুণ্ডর যে জল, সেই জলটা হলো মিষ্টি জল, যেটা আমিও খেয়েছি এবং এখানকার যারা রয়েছে তারাও খাচ্ছে। আর এটা সত্যি প্রমাণিত যে এখানকার জল, মানে এই কুণ্ডের যে জল, সেটা হলো মিষ্টি জল। তো আপনারা এই জায়গায় অবশ্যই আসবেন, এটা সত্যি একটা আশ্চর্য ব্যাপার। চারিদিকে সমুদ্র থেকেও এখানকার এই কুণ্ডের যে জল, সেই জলটা মিষ্টি জল। তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। তো এবারে আসলাম পাম্বাম ব্রিজ, যেটা ইন্ডিয়ার এবং ওয়ার্ল্ডের একটা ফেমাস ব্রিজ, রেলপথ। তো 2024 সালে নতুনভাবে উদ্বোধন হয়েছে, তো সেটাই আমরা এখন দেখতে আসছি আর অবশ্যই আপনাদের দেখাচ্ছি। এই হলো পাম্বাম ব্রিজের প্রথম লুকস। এই সামনেটা রয়েছে পাম্বাম ব্রিজ, চলুন আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন, ব্রিজের নিচে এই পুরোটাই হলো মাছের বাজার, পুরোটা হলো মাছের বাজার। আর এই সামনেটা মাছের জন্য দেখুন কত চিল শকুন সব উড়ে বেড়াচ্ছে। দেখুন এখানে মাছ পরিষ্কার করছে বা ধুচ্ছে হয়তো, তাই জন্য কত চিল শকুন দেখুন চারিদিক থেকে উড়ে বেড়াচ্ছে। আর এখানে একটা সোজা ব্রিজ চলে গেছে কিছুটা সমুদ্রের দিকে। এই হলো পাম্বাম ব্রিজ, যেটা 2024 সালে নতুন করে উদ্বোধন করা হয়েছে। আর তার আগে এই পাশে একটা ব্রিজ ছিল, এই পাশের একটা ব্রিজ ছিল যেটা এখন বন্ধ রয়েছে। আর এই যে পাশের যে ব্রিজটা, এটা নতুন করে উদ্বোধন হয়েছে 2024 সালে। এই ব্রিজটি দেখতে গেলে আপনাকে গাড়ি বা আপনারা অটো যে আসবেন, আপনাকে ব্রিজের আগেই নামিয়ে দেবে, আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে এই ব্রিজটি দেখতে। অবশ্যই আসবেন, খুব সুন্দর একটি জায়গা, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর যে ব্রিজটা আপনারা দেখছেন সেটা সত্যি দেখার মতন ব্রিজ। তো এই হলো সেই পাম্বাম ব্রিজ, একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। তো এই যে ব্রিজটা, এটা পুরনো আর পেছনেরটা হলো নতুন। পার্থক্য হলো এই ব্রিজটা হলো মাঝখান দিয়ে খোলা যায়, আর এটা হলো উপরের দিকে এই জায়গাটা দিয়ে সুইং হয়ে যায়, মানে উপরের দিকে উঠে যায়। তো যখন জাহাজ এই পথ থেকে যাওয়া আসা করে তখন এইটা মাঝখান দিয়ে খুলে যায়, আর এই যে ব্রিজটা এটা উপরের দিকে উঠে যায়। আর এই হলো পাম্বাম ব্রিজ, যেটা 2 কিলোমিটার সমুদ্রের ওপর দিয়ে যাওয়া আসা করে। আপনারা যারা কন্যাকুমারী থেকে রামেশ্বরম আসবেন বা যারা রামেশ্বরম থেকে কন্যাকুমারী আসবেন ট্রেন পথে, তারা এই ব্রিজটার ওপর দিয়ে যাওয়া আসা করতে পারবেন। অবশ্যই আসবেন এই জায়গায়। আপনারা ট্রেনে করে যখন আসবেন তখন তো এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা করতেই পারবেন। এছাড়াও আপনারা আলাদাভাবে আসবেন, খুবই ভালো লাগবে। তো এরকম একটা জায়গা, এটা হলো আমাদের আরেকটা স্পট। এরপরে আবার পরবর্তী স্পটে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ব্রিজের ঠিক উল্টো দিকে এরকম একটি ভিউ পাবেন, খুব সুন্দর একটি জায়গা। এই পাশটা পুরোটা নারকেল গাছে ভর্তি, দারুণ একটা জায়গা। অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এই হলো রামেশ্বরম থেকে কন্যাকুমারী বা কন্যাকুমারী থেকে রামেশ্বরম যখন আপনারা যাবেন, এই রকম ট্রেনে করে আপনারা যেতে পারবেন। তো এবারে আসলাম নটরাজ মন্দির দেখতে। এটা হলো এখানকার লোকাল মন্দির। তো চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হলো নটরাজ মন্দির। তো এই হলো নটরাজ মন্দির, ভেতরে নটরাজের একটি মূর্তি রয়েছে। আর এখানে যে কাজ, খুব সুন্দর কাজ করা চারিদিকে। অবশ্যই আসবেন এই মন্দিরটি দেখতে, খুব সুন্দর কাজ রয়েছে এখানে। এই হলো আশেপাশের পরিবেশ, অনেক মানুষ এসছে এখানে দেখতে। এই হলো আশেপাশের পরিবেশ। তো এই হলো হনুমান মন্দির, 700 বছর পুরনো এই হনুমান মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে পঞ্চমুখী হনুমান মন্দির। আর রাম সেতু যেই পাথর দিয়ে বানানো হয়েছিল সেই পাথরও এর ভেতরে রয়েছে। হনুমানের যুদ্ধে এই যে পঞ্চমুখী যে হনুমান, সে পাতাল ভেদ করে
এসছিলেন এবং রাবণের এক ভাইয়ের সাথে যুদ্ধ করেছিলেন। আর সেই বিগ্রহ ভেতরে রয়েছে, অবশ্যই এই জায়গায় আসবেন। তো এবারে আসলাম লক্ষণ কুণ্ডে। তো এই হলো সামনে লক্ষণ কুণ্ড, এই সামনে রয়েছে লক্ষণ কুণ্ড, আর এই ভেতরে রয়েছে মন্দির। চলুন ভেতরে, মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হলো লক্ষণ কুণ্ডে, এই হলো সামনে রয়েছে মন্দির। আপনারা যারা আসবেন অবশ্যই মন্দিরে ঢুকবেন। আর এর পাশেই রয়েছে সামনে লক্ষণ কুণ্ড, ওই সামনেই রয়েছে লক্ষণ কুণ্ড। তো এবারে আমরা আসলাম রামকুণ্ডে। তো এই হলো রামকুণ্ড। তো চলুন ভেতরে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। তো এই হলো ভেতরে রামকুণ্ড। এখানে যুদ্ধের পর শ্রীরামচন্দ্র জটা ধুয়েছিলেন, তো সেই কুণ্ড আমি দেখাচ্ছি। আর এই হলো আশেপাশের পরিবেশ। এখানে অনেক দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। এটা অ্যাকচুয়ালি কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অনেক সাপের মূর্তি দেখতে পাচ্ছি। আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। একটা কথা বলে রাখি, এই যে যে মন্দিরটা দেখালাম, এই মন্দিরটা হলো নাগদেবীর মন্দির। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রামকুণ্ড, সেখানেই আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটা কিন্তু রামকুণ্ড নয়, এটা হলো নাগদেবীর একটি মন্দির। তার উল্টো দিকে রয়েছে রামকুণ্ড। তো চলুন রামকুণ্ডতে গিয়ে রামকুণ্ডটা আপনাদের দেখাচ্ছি, তার ঠিক উল্টো দিকেই রয়েছে। এই হলো রামকুণ্ড, নাগ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রামকুণ্ড। এটা হলো সীতাকুণ্ড, আর তার সামনেই রয়েছে এই হলো কৃষ্ণের মন্দির। তো কৃষ্ণের মন্দিরের ভেতরে আমরা ঢুকছি না, আপনারা যারা আসবেন তারা অবশ্যই দেখবেন। আর এই হলো সীতাকুণ্ড। লক্ষণ কুণ্ড ঠিক উল্টো দিকেই রয়েছে সীতাকুণ্ড, আর রামকুণ্ডটা একটু দূরে রয়েছে। এই পাশে রয়েছে লক্ষণ কুণ্ড, ভেতরে যে আমরা গেছিলাম, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই সীতাকুণ্ড। আর এই পাশে রয়েছে শ্রীকৃষ্ণের একটি মন্দির। আপনারা যারা আসবেন তারা অবশ্যই ঘুরে দেখবেন। গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে দেবে, আপনারা ঘুরে ঘুরে আশেপাশটা পুরো ঘুরে দেখবেন। রামকুণ্ড আছে, সীতাকুণ্ড রয়েছে, লক্ষণ কুণ্ড রয়েছে, আর এই শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, আর রয়েছে পাঁচমুখী হনুমান মন্দির, আর একটা রয়েছে সেটা হলো তোমার নাগদেবীর মন্দির। তো এইগুলো এখানে রয়েছে, আপনারা যারা আসবেন অবশ্যই ভালোভাবে ঘুরে দেখবেন। আর হ্যাঁ, আরেকটা রয়েছে সেটা হলো নটরাজ মন্দির। তো চলুন এবার আমরা যাব পরবর্তী গন্তব্যে, গিয়ে অবশ্যই আপনাদের দেখাবো। আমি এখন এসছি ধনুষকডিতে, যেটা ইন্ডিয়ার একদম শেষ। আর এখান থেকে মাত্র 16 থেকে 17 কিলোমিটার পরেই রয়েছে শ্রীলঙ্কা। আর এখান থেকে দেখা যায় রামায়ণের সেই রাম সেতু। আসুন আপনাদের এই ধনুষকডি ঘুরে দেখাই। আর এই হলো সেই বিখ্যাত স্মৃতিস্তম্ভ। আর এই হলো ইন্ডিয়ার শেষ পয়েন্ট, এই হলো লাস্ট পয়েন্ট। এরপরে আর যাওয়া যাবে না, এরপরেই রয়েছে শ্রীলঙ্কা, মাত্র 16 থেকে 17 কিলোমিটারের মধ্যে, সেটা পুরোটাই সমুদ্র পথে। আর এই হলো ধনুষকডির শেষ, অর্থাৎ ইন্ডিয়ার শেষ পয়েন্ট। এই হলো ইন্ডিয়ার শেষ বর্ডার, এরপরে আর কোনো রাস্তা নেই। আর তারপরে এখান থেকে একদম সোজা মাত্র 16 থেকে 17 কিলোমিটারের মধ্যেই পড়ছে শ্রীলঙ্কা। আর একদিকে রয়েছে ভারত মহাসাগর, আর এই পাশে রয়েছে বঙ্গোপসাগর, আর একদম সোজা রয়েছে শ্রীলঙ্কা, যেটা এখান থেকে অনেকটাই দূর, দেখা খুব একটা যায় না। এই পাশে সমুদ্র দেখুন কতটা দুরন্ত, মানে কতটা অস্থির যাকে বলে, এই বড় বড় ঢেউ। আর এই পাশের যে সমুদ্র রয়েছে পুরোটাই শান্ত, আর একদম সোজা রয়েছে শ্রীলঙ্কা, যেটা এখান থেকে 17 থেকে 18 কিলোমিটারের মতো। তবে এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। তো আপনারা যেখানে গাড়ি পার্কিং করবেন সেখানে কিন্তু আপনারা গাড়ির যে নাম্বার, সেই নাম্বার কিন্তু রেখে দেবেন। আর এক্স্যাক্টলি কোন খানটা পার্কিং করছেন
সেটাও আশেপাশের কিছু ল্যান্ডমার্ক হিসেবে দেখে রাখবেন, তার কারণ এখানে কিন্তু ফোনের কোনো নেটওয়ার্ক নেই। ধনুষকড়ির সামনেটা স্নান করা যাবে না, তো ওখান থেকে ওই 100 মিটার দূরে আপনারা এরকম জায়গায় যদি স্নান করার ইচ্ছে হয় তো আপনারা স্নান করে নিতে পারেন। এই যে আমার পেছনেই যারা এখানে সবাই স্নান করছে, তো আপনারাও চাইলে এরকম জায়গায় স্নান করতে পারেন। তো আমরা এখন আসলাম লাইট হাউসের ঠিক সামনে। এই লাইট হাউস থেকে ধনুষকড়ির খুব ভালো ভিউ দেখা যায়। তো এই হলো পেছনে আমার লাইট হাউস। তো এই লাইট হাউসে উঠবো, আর এখান থেকে ধনুষকড়ির খুব ভালো একটা ভিউ, যেটা পাখির চোখে আপনাদের দেখাবো। তো এই হলো সেই লাইট হাউস, একদম উপরে আমরা উঠবো, আর এখান থেকে খুব ভালো একটা ভিউ আমরা দেখতে পাবো। এই সামনে দিয়ে এন্ট্রি, আপনারা ধনুষকড়ি দেখে তারপরে এই জায়গায় আসবেন, আর এই উপর থেকে অবশ্যই দেখবেন। এই হলো টাইমিং, আর এই হলো এখানের টিকিটের প্রাইস। 10 টাকা করে টিকিট নিল, আর এখানে তোমার ক্যামেরা দিয়ে মানে মোবাইল দিয়ে যদি ভিডিওগ্রাফি বা ফটো তোলে তাহলে কোনো টাকা লাগবে না, কিন্তু অন্য কোনো ক্যামেরা থাকলে তখন তার আলাদা করে চার্জ দিতে হবে। 10 টাকা করে টিকিট, ছোটদের টিকিট লাগবে না। এখানে লিফটও রয়েছে আর কিছুটা সিঁড়ি রয়েছে, তো এখান থেকেই আপনারা উপরে উঠবেন। তো এরকম লাইন দিয়ে আমাদের লিফটে উঠতে হবে, আমরাও লাইনে দাঁড়িয়েছি। কেমন করছিলি একবার করে দেখিয়ে দে। না না, যেমন ভাবে ঝগড়া করছিলি সেরকম ভাবে ঝগড়া কর। তো এরকম সিঁড়িও রয়েছে, আপনারা চাইলে সিঁড়ি দিয়েও যেতে পারবেন, কিন্তু 150 খানা সিঁড়ি রয়েছে উপরে, একদম উপরে। আর নয়তো এরকম লাইন দিয়ে এরকম লিফটে করে আপনারা যেতে পারেন। তো এই হলো ওপর থেকে পাখির চোখে দেখুন কতটা সুন্দর লাগছে। এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম, ওই সোজা চলে যাচ্ছে। আর এই দিকটা হলো একদম ইন্ডিয়ার শেষ। তো এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। আর এই সামনেই রয়েছে এই হলো লাইট হাউস। তো টাওয়ার দেখার পর এবারে আমরা আসলাম এমন একটি জায়গা, যে জায়গাকে বলা হয় ঘোস্ট টাউন, মানে ভূতের শহর। যদিও এখানে কোনো ভূত নেই, কিন্তু বলা হয় একে, এই শহরটাকে ঘোস্ট টাউন, ভূতের শহর। এই হলো আশেপাশের পরিবেশ। সামনে একটা চার্চ রয়েছে, কিন্তু চার্চটা এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। তো এই হলো সামনে একটা চার্চ ছিল। এক সময় এখানে প্রচুর মানুষ বাস করত, এবং এখানে একটা ছোটখাটো গ্রামও ছিল, কিন্তু 1964 সালে এখানে একটা বিশাল বড় সুনামি আসে, যার ফলে এই পুরো শহরটা নষ্ট হয়ে যায়। প্রচুর মানুষ মারা যায়, প্রায় 2000-এরও বেশি মানুষ মারা যায়। তারপর থেকে এই শহরটা এরকম ভাবেই পড়ে থাকে। এখন টুরিস্ট প্লেস হিসাবে এখানকার যারা আসে তারা এখানে ঘুরতে আসে। আপনারা আসলেও এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। এই হলো সমুদ্র সৈকত, সমুদ্রের আশেপাশে। তবে এখানে কেউ স্নান করছে না, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই আপনারা এখানে আসলে অবশ্যই আসবেন। আর এই হলো এখানকার বাড়ি। এটা যতটা সম্ভব নারকেল পাতা দিয়ে বাড়িগুলো বানানো রয়েছে। আগে এরকম ভাবেই এখানে সব বাড়িগুলো বানানো হতো, কিন্তু এখন তো আধুনিক যুগে ইট বালি সিমেন্টেরই বাড়ি চারিদিকে। কিন্তু কিছু কিছু জায়গায় এরকম বাড়ি আমার চোখে পড়েছে, তারই একটি জায়গা এই ধনুষকড়ির সামনে, যেটা আমি আপনাদের দেখালাম। এক সময় ছিল এটা একটি রেল ব্রিজ, আর এই সামনে ছিল রেল স্টেশন, আর এই পুরোটাই ছিল রেল ব্রিজ। যখন সুনামি এসেছিল তখন
এই রেল ব্রিজের এই স্টেশনে দাঁড়িয়েছিল একটি ট্রেন, যেই ট্রেনে ছিল 200 জন প্যাসেঞ্জার। সুনামির জন্য সেই ট্রেন থেকে আরম্ভ করে সেই 200 জন প্যাসেঞ্জারও মারা যায়। মানে সত্যি ভাবলে একটা আশ্চর্য লাগে যে একটা সুনামি কত কিছু ধ্বংস করে দিয়েছে, কত মানুষের প্রাণ কেড়ে কেড়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে একটা গোটা গ্রাম, গোটা এলাকা শেষ করে দিয়েছে। একবার ভেবে দেখুন প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। আমরা যাই করে নি না কেন প্রকৃতির কাছে আমাদের মাথা নত করতেই হবে। তাই আমাদের সবারই উচিত প্রকৃতিকে বাঁচানোর, গাছ লাগানো, আর যেমনভাবে এত পলিউশন হচ্ছে সেই পলিউশনকে যতটা পারবো আটকানোর চেষ্টা। এখানে কিন্তু রাতে কাউকে থাকতে দেওয়া হয় না, এমনকি কোনো টুরিস্টও এখানে কিন্তু রাতে থাকে না। তার কারণ তাই বলে এই নয় যে এখানে ভূত আছে, যেহেতু সামনাসামনি শ্রীলঙ্কা আর একটা বর্ডারেরও ব্যাপার রয়েছে, তাই জন্য অসামাজিক কোনো কাজ যাতে না হয় তাই জন্য এখানে রাতের বেলা করে কোনো টুরিস্টকে থাকতে দেওয়া হয় না, বা এখানে শুধু টুরিস্টরা আসে কিন্তু ঘুরে আবার সবাইকে চলে যেতে হয়। তো এই হলো বিভীষণের মন্দির, যেটা ইন্ডিয়ার একমাত্র এইখানেই রয়েছে। এমনকি ওয়ার্ল্ডের মধ্যেও মনে হয় শুধুমাত্র এখানেই রয়েছে এই বিভীষণের মন্দির। একদিনে এই রামেশ্বরমে যা যা ঘুরে দেখা যায় সবকিছুই আপনাদের ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরপর আমরা যাব তিরুপতি, আর অবশ্যই আপনাদের দেখাবো।